আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলাদেশকে লাশ উপহার দিল মোদি, সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত। এদিকে বিমানে উঠতে গিয়ে 3 বার পোল্টি খেলেন বাইডেন। বিস্তারিত খবরে জানবেন। পরপর 6 দফা ড্রোন হামলায় তছনছ সৌদি তেল ক্ষেত্র, ভয়াবহ অগ্নিকাণ্ড। যার জন্য করল চুরি সেই বলে চোর, দলের রাজ্য সভাপতি ছাড়া সব নেতাকে মনোনয়ন দিল বিজেপি। এদিকে মিয়ানমার জান্তার উপর কড়া নিষেধাজ্ঞা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সবশেষে জানবেন ভারতের চেয়ে অনেক সুখী বাংলাদেশের মানুষ। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। বাংলাদেশকে লাশ উপহার দিল মোদি, সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত। মৌলভীবাজারের জুরি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার ভোর 4টার দিকে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলি এলাকার কাঁটাতারের বেড়ার ওপারে ওই যুবকের মরদেহ পাওয়া যায়। নিহত যুবকের নাম বাপ্পা মিয়া। তিনি একই এলাকার আব্দুর রৌফের ছেলে। ফুলতলা ইউনিয়নের মেম্বার মঈনুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ভোর 4টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলি এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে বাপ্পার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বাপ্পা মিয়া গরু ব্যবসায়ী ছিলেন। সীমান্তের ওপারে বিএসএফ এর গুলিতে তার মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থলে তার মরদেহ ফেলে রাখা হয়। মঈনুদ্দিন বলেন, এ ব্যাপারে বিজেপির 52 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরে এ বিষয়ে বিএসএফকে চিঠি দেবে বিজেপি বলে জানান তিনি। বিমানে উঠতে গিয়ে 3 বার পোল্টি খেলেন বাইডেন। জানুয়ারির 3য় সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন জো বাইডেন। তার জন্য বরাদ্দকৃত বিশেষ এয়ারফোর্স 1 বিমানের সিঁড়ি বেয়ে ওঠার সময় 1 বার নয়, 2 বার নয়, 3 বার হোঁচট খেয়ে পড়েছেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের। জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে এয়ারফোর্স 1 বিমান ব্যবহার করেন জো বাইডেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে আটলান্টায় যাচ্ছিলেন তিনি। সে যাত্রায় সিঁড়ি বেয়ে বিমানে ওঠার সময় বাধে বিপত্তি। লম্বা সিঁড়ি বেয়ে বিমানে ওঠার সময় সিঁড়ির মাঝ বরাবর পৌঁছাতেই প্রথম হোঁচট খান বাইডেন। ডান হাতে রেলিং ধরে থাকলেও প্রথম দফায় বাম হাত দিয়ে নিজেকে কোনো মতে রক্ষা করতে সক্ষম হন তিনি। এরপর সঙ্গে সঙ্গেই দ্বিতীয় হোঁচটে আবারও পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট। আবারও বাম হাতে ভর দিয়ে উঠে দাঁড়ান। সেখান থেকে আবারও হাঁটা শুরু করলে তৃতীয় দফায় হোঁচট খান। এবার তার নিজের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি 78 বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট। পড়ে যান সিঁড়ির উপর। নিয়ন্ত্রণ সামলে আবারও উঠে দাঁড়িয়ে এবার যেন একটু ক্ষান্ত বাইডেন। হাত দিয়ে বাঁ পায়ের হাঁটুর অবস্থা একটু পরখ করে নেন। একটু সময় হাতও বুলিয়ে নেন হাঁটুর উপর। পরে একটু সময় নিয়ে আবারও উপরে উঠতে শুরু করেন তিনি। তবে এ সময় 2 হাতে রেলিংয়ে ভর দিয়ে কিছুটা ধীরে সুস্থে বাকি অংশটা পার হন তিনি। এ ঘটনায় প্রেসিডেন্ট বাইডেনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানাচ্ছেন মার্কিন কর্মকর্তারা। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি জা পিয়ারে বলেছেন, তখন খুব বাতাস হচ্ছিল, উপরে উঠতে বেশ বেগ পেতে হচ্ছিল। প্রেসিডেন্ট শতভাগ ঠিক আছেন। পরপর 6 দফা ড্রোন হামলায় তছনছ সৌদি তেল ক্ষেত্র, ভয়াবহ অগ্নিকাণ্ড। সৌদি আরবের রাজধানী রিয়াদে এক তেল শোধনাগারে ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অবশ্য শুক্রবারের এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি। সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এসপি এর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোরের এই হামলায় তেল সরবরাহে কোনো বাধা সৃষ্টি হয়নি। বিবৃতিতে বলা হয়, ড্রোন হামলায় রিয়াদের তেল শোধনাগারে আগুন লাগলেও তা পরে নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে শুক্রবার ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা জানায়, সৌদি তেল সংস্থায় সৌদি আরামকোর এক স্থাপনায় তারা 6টি ড্রোন হামলা চালিয়েছে। হামলার নিন্দা জানিয়ে সৌদি আরব বলছে, এই হামলা বিশ্বের জ্বালানি সরবরাহের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে লক্ষ্য করে করা হয়েছে। বিবাদমান পক্ষগুলোর দ্বন্দ্বের জেরে 2014 সালের শেষে ইরান সমর্থিত উত্তর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে প্রেসিডেন্ট হাদি সৌদি আরবে আশ্রয় নেন। 2015 সালে মার্চে সৌদি নেতৃত্বে জোট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে আগ্রাসন করলে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মুখে পড়ে আরব উপদ্বীপের দরিদ্রতম দেশটি। 5 বছরেরও বেশি সময় চলমান এই গৃহযুদ্ধে হুতি নিয়ন্ত্রিত সানা কেন্দ্রিক উত্তর ইয়েমেন ও বন্দর নগরী এডেন কেন্দ্রিক দক্ষিণ অঞ্চলের সরকারের অধীনে দক্ষিণ ইয়েমেন বিভক্ত হয়ে পড়ে। যুদ্ধের ফলশ্রুতিতে দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে ইয়েমেনের সাধারণ মানুষ। যার জন্য করল চুরি সেই বলে চোর, দলের রাজ্য সভাপতি ছাড়া সব নেতাকে মনোনয়ন বিজেপির।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে এবার রাজ্য বিজেপির নতুন চাল দিল। রাজ্যের সভাপতি দিলীপ ঘোষকে বাদ দিয়ে দলের সব রাজ্য পর্যায়ের নেতাকে মনোনয়ন দিয়েছে দলটি। ভারতীয় জনতা পার্টি শুক্রবার পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এ নিয়ে বিজেপি এখন পর্যন্ত রাজ্যের 294টি আসনের মধ্যে 289টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল। গতকালের ঘোষিত প্রার্থী তালিকায় নতুন চমক দিয়েছে বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়া আর সব শীর্ষ নেতাকে এবার মনোনয়ন দিল। ফলে এবার দিলীপ ঘোষই থাকবেন, বাকি সব নেতারা পাহারাদার। তিনি পরিচালনা করবেন 294 আসনের নির্বাচন। বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি মুকুল রায়কে মনোনয়ন দেওয়া হয়েছে নদিয়ার কৃষ্ণনগর উত্তর আসনে। সাবেক রাজ্য সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় নেতা রাহুল সিনহাকে দেওয়া হয়েছে উত্তর 24 পরগনার হাবড়া কেন্দ্র। ওদিকে বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যকে মনোনয়ন দেওয়া হয় কলকাতার সল্টলেকের রাজারহাট গোপালপুর আসনে। বিধাননগর পৌরসভার সাবেক চেয়ারম্যান সব্যসাচী দত্তকে দেওয়া হয়েছে বিধাননগর আসন। অভিনেতা রুদ্রনীল ঘোষকে মনোনয়ন দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে দেওয়া ভবানীপুর আসন। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে মনোনয়ন দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতার বেহালা পশ্চিম আসন। অগ্নিমিত্রা পলকে দেওয়া হয়েছে আসানসোল দক্ষিণ আসন। ওদিকে অভিনেত্রী পার্নো মিত্রকে দেওয়া হয়েছে কলকাতার বরাহনগর আসনে। এছাড়াও আরও কয়েকজন নেতা নেত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন আসনে। এই মনোনয়নের ফলে তৃণমূলের সচিব ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে লড়তে হবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে। শ্রমিক ভট্টাচার্যকে লড়তে হবে তৃণমূলের কণ্ঠশিল্পী অদিতি মুন্সির সঙ্গে। কামারহাটিতে তৃণমূল প্রার্থী মদন মিত্রকে লড়তে হবে বিজেপির রাজু মুখার্জির সঙ্গে। আবার বিধাননগর আসনে রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে লড়তে হবে বিজেপি নেতা ও বিধাননগর পৌরসভার সাবেক চেয়ারম্যান সব্যসাচী দত্তের সঙ্গে। আর বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়কে লড়তে হবে তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে। বারাকপুর তৃণমূল প্রার্থী ও চলচ্চিত্র তারকা রাজ চক্রবর্তীর সঙ্গে লড়াই হবে বিজেপির চন্দ্রমণি শুক্লের। আর আসানসোল দক্ষিণে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষের সঙ্গে লড়বে বিজেপির প্রার্থী অগ্নিমিত্র পলকে। মিয়ানমার জান্তার উপর কড়া নিষেধাজ্ঞা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে জড়িত জান্তা সরকারের 11 জন উচ্চ পদস্থ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। আগামী সোমবারই ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা এই নিষেধাজ্ঞার অনুমোদন দিতে পারেন বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। মিয়ানমার সামরিক বাহিনী ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে গত মাসেই সম্মতি দিয়েছিল 27 দেশের এই জোট। এক কূটনৈতিক জানিয়েছেন এই সপ্তাহে ব্রাসেলসে অনুষ্ঠিতব্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে মিয়ানমারের সামরিক বাহিনী ও পুলিশের 11 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞার প্রস্তাব পাশ হতে চলেছে। নিষেধাজ্ঞা প্রাপ্তদের সম্পত্তি বাজেয়াপ্ত ও ভিসা কালো তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। ইইউ এর ওই কূটনৈতিক বলেছেন এই পর্যায়ে মিয়ানমার সেনা সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না থাকলেও আগামী সপ্তাহগুলোতে সেগুলোর উপর নিষেধাজ্ঞা আসার জোর সম্ভাবনা রয়েছে। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। ওই দিনই আটক করা হয় অং সান সুচি সহ দেশটির শীর্ষস্থানীয় বেশিরভাগ রাজনৈতিক নেতাকে। এরপর থেকেই মিয়ানমারের রাজপথ উত্তপ্ত। সেখানে প্রতিদিনই চলছে বিক্ষোভ সংঘর্ষ। সেনা শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নামছে দেশটির সব শ্রেণী পেশার মানুষ। তবে অভ্যুত্থান বিরোধী আন্দোলনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে জান্তা সরকারও। স্থানীয় একটি পর্যবেক্ষক সংস্থার হিসাবে মিয়ানমারে এই পর্যন্ত জান্তা বিরোধী বিক্ষোভ সহিংসতায় অন্তত 234 জন নিহত হয়েছেন। ভারতের চেয়ে অনেক সুখী বাংলাদেশের মানুষ। বিশ্বে এখন সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। 95টি দেশের মধ্যে এই তালিকায় 68তম অবস্থানে বাংলাদেশ, যেখানে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান 92তম। অর্থাৎ ভারতের চেয়ে অনেক সুখী বাংলাদেশের মানুষ। শুক্রবার এবারের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক বা SDSN ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করেছে। 20 মার্চ বিশ্ব সুখ দিবসে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে। শুক্রবার আংশিক প্রকাশ করা হয়েছে। এতে 95টি দেশের নাম রয়েছে। এছাড়া টেকসই উন্নয়ন নেটওয়ার্কের সুখ বিষয়ক নবম বার্ষিক প্রতিবেদন এটি। তালিকার অনুসারে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসাবে শীর্ষ 5টি দেশের মধ্যে ফিনল্যান্ডের পরই রয়েছে আইসল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের নাম। এছাড়া তালিকায় যে 95টি দেশের নাম প্রকাশ করা হয়েছে তাতে সবচেয়ে তলানিতে রয়েছে জিম্বাবুয়ে। এর উপরেই রয়েছে তানজানিয়া, জর্ডান, ভারত ও কম্বোডিয়া। সাধারণত মোট দেশজ উৎপাদন, গড় আয়ু, মানবিকতা, সামাজিক সহায়তা,
স্বাধীনতা ও দুর্নীতির উপর ভিত্তি করে সুখী দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়, কিন্তু এবার এর সঙ্গে যোগ হয়েছে করোনা ভাইরাস পরিস্থিতিও। কোন দেশ কতটুকু ধাক্কা সামলেছে সেই প্রাধান্য দেওয়া হয়েছে এবারের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে। আংশিক রিপোর্টটিতে বলা হয়েছে এবারের বাংলাদেশের স্কোর 5.280। গত বছরের প্রতিবেদনে বাংলাদেশের স্কোর ছিল 4.833। তার আগের বছর স্কোর ছিল 4.456। আর 2018 সালের প্রতিবেদনে বাংলাদেশের স্কোর ছিল 4.5। এর আগে 2020 সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 153টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 107তম। তার আগের বছর 156টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 125তম। আর 2018 সালে 156টি দেশের মধ্যে বাংলাদেশ 115তম অবস্থানে ছিল। এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আংশিক রিপোর্টে বাংলাদেশ ছাড়াও শুধু ভারতের নাম রয়েছে। এই তালিকায় 95 দেশের মধ্যে ভারতের অবস্থান 92তম। প্রতিবেদনে আরও বলা হয়েছে মহামারীর কারণে গত বছর বিশ্বের 1/3 দেশেই নেতিবাচক প্রভাব বিস্তার ছিল। কেবল 22টি দেশের মানুষ পজিটিভ ছিল। তারা করোনাকে স্বাভাবিক রোগ হিসাবেই ধরে নিয়েছে, পাশাপাশি আতঙ্কিত না হয়ে সতর্ক ছিল। ফিনল্যান্ডে ভাইরাসের সংক্রমণ পৌঁছালেও তার প্রভাব ছিল কম, ফলে দেশটির বাসিন্দারা উন্নত জীবনযাপন, নিরাপত্তা ও সরকারি সেবা সঠিকভাবে পেয়েছেন। কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি।